অফিসিয়াল মার্কেটে ইনফিনিক্সের বাজেট ক্যাটাগরির আরও একটি ফোন লঞ্চ হয়েছে যার নাম ইনফিনিক্স হট 60i। মূলত 15-16 হাজার টাকায় আমরা এমন একটা ইউজার ফ্রেন্ডলি ডিভাইস আশা করি যেটা যে খুব বেশি পাওয়ারফুল হবে তা না, তবে সব দিকেই টুকিটাকি ডিসেন্ট পারফর্ম করবে। তাই আজকে আমরা দেখব এই বাজেটে ইনফিনিক্স হট 60i এই ফোনটা কি কি দিচ্ছে আমাদেরকে। তাই আমি সাব্বির আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকি পার্ট। শুরুতেই দাম নিয়ে বলতে হয় যাতে বাজেটে কি কি পাচ্ছি আমরা সেটা নিয়ে ভালো ধারণা পাওয়া যায়। ফোনটা কিন্তু অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 6128GB ভেরিয়েন্টটা 13,999 টাকায় পেয়ে যাবেন। তাছাড়া 8256GBও রয়েছে, সেটা আবার পাওয়া যাচ্ছে 16,499 টাকায়। তবে ভালো ব্যাপার হচ্ছে আপনারা যদি ডিইপিজেড হাশেম প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত পায়েল টেলিকম থেকে ফোনটা পারচেস করেন তাহলে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকলো, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ইনফিনিক্স হট 60i ফোনটার ডিজাইনটা কিন্তু বাজেট হিসাবে যে কারো ভালো লাগার কথা। আমার হাতে কিন্তু স্লিক ব্ল্যাক কালারের ফোনটা রয়েছে, তাছাড়া আরও দুটি কালার ভেরিয়েন্টে কিন্তু এটা পেয়ে যাবেন। ফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ডের, তবে প্লাস পয়েন্ট হচ্ছে IP64 এর রেটিং থাকায় এখানে এক্সট্রা প্রোটেকশন পাওয়া যাচ্ছে। আর ফোনটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি, হাতে নিয়ে ভালো একটা ফিল পাওয়া যাচ্ছিল, কারণ এর থিকনেসটা অনলি 7.7 মিলিমিটার আর ওয়েটটাও কিন্তু মানানসই, মাত্র 190 গ্রাম। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সাইডের এজগুলো শার্প না রেখে কিছুটা স্মুথ করে দিয়েছে, তাই হ্যান্ড ফিল আমার কাছে বেশ ভালোই লেগেছে। কিন্তু বাটন এন্ড পোর্টসে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমি মিস করেছি, যেটা কিন্তু এখন অনেকটা জরুরি ফিচার। তবে আয়ার ব্লাস্টার স্টেরিও স্পিকার সহ 3.5mm হেডফোন জ্যাকটাও দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যেটা কিনা আসলেই প্রশংসনীয়। তাছাড়া এখানে আপনারা দুইটা ন্যানো সিম কার্ডের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি স্লটও পেয়ে যাবেন, যেটা কিনা এক্সট্রা বেনিফিট দিবে কনজিউমারদের। আর সিকিউরিটির কথা বললে এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি বাজেট হিসেবে ভালোই ফাস্ট ও অ্যাকুরেট। বক্সের মধ্যে ব্যাকপার্ট কভারটা সহ সবকিছুই পাচ্ছেন আপনারা। তাই এখন ফোনটার বড় একটা পার্ট ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। একটা ফোনের ডিসপ্লে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আর যদি এই ফোনটার ডিসপ্লের কথা বলি তাহলে হ্যাঁ, এটা অনেক দিকে এগিয়ে থাকে, তবে এটার কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে। যেমন এখানে তারা HD+ রেজুলেশন দিয়েছে, ফুল এইচডিটা এখানে পাওয়া যাচ্ছে না। এই দিক থেকে আসলে ডিসপ্লেটা কিছুটা হতাশ করবে। পিক ব্রাইটনেস 800 নিটস পর্যন্ত ম্যাক্স পাচ্ছেন, যেটা আর একটু বেশি হলে ডিরেক্ট সানলাইটে কিছুটা বেশি বেনিফিট পাওয়া যেত। এখন আর কি সামান্য সমস্যা হতে পারে। এদিকে ডিসপ্লেটার ভালো দিক হচ্ছে 6.78 ইঞ্চের IPS প্যানেলটাতে 120 হার্জের রিফ্রেশ রেট আছে, সেই সাথে অনেকে বলছে কর্নিং গরিল্লা গ্লাসের প্রোটেকশনও আছে। তবে এই ব্যাপারে আমি কিন্তু খুব একটা শিওর হতে পারিনি। ওভারঅল এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু দেখতে খারাপ না, বেজেলগুলো বাজেট বিবেচনায় ঠিকঠাকই লাগে, সেই সাথে পাঞ্চলটাও দেখতে ভালোই লাগতেছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেটা HD+ হলেও ইউটিউবে কিন্তু 4K 60fps এ ভিডিও প্লে করতে পারবেন, যা কিনা কন্টেন্ট ওয়াচিং এর জন্য ভালো দিক। তাছাড়া ডিসপ্লেটার শার্পনেস, ডিপ ব্ল্যাক বা কালার সবকিছুই মোটামুটি ডিসেন্ট বলা যায়। স্টেরিও স্পিকারটাও যথেষ্ট লাউড, সেই সাথে সাউন্ড কোয়ালিটি বাজেট ফোন হিসাবে আমার কাছে পার্সোনালি ঠিকঠাক লাগছে। তবে কিছুটা ডিস্টরশন রয়েছে, যেটা কিনা সচরাচর এসব ফোনে দেখাই যায়। অফিসিয়াল ফোন আর আনঅফিসিয়াল ফোনের মধ্যে তফাৎটা কিন্তু এই পারফরমেন্স সেকশনেই বেশি লক্ষ্য করা যায়। এই ফোনটাতেও ঠিক আমরা তেমনই দেখেছি। এখানে মিডিয়াটেক হেলিও Z80 আলটিমেট প্রসেসরটা দিয়েছে পারফরমেন্স সেকশনে, যেটা এই বাজেটে খুব বেশি পাওয়ারফুল না, আবার অফিসিয়াল বিবেচনায় খুব বেশি যে খারাপ তাও বলা যায় না। তবে আনঅফিসিয়াল ফোনের বাজারে এই বাজেটে ডাইমেনসিটি 6300 ও 6020 মতো প্রসেসরও পাওয়া যায়। এমনকি অফিসিয়াল ফোনেও এর থেকে বেটার প্রসেসরওয়ালা ফোন খুঁজলে পাওয়া যাবে। যাই হোক, Z81 আলটিমেটটা কিন্তু রেগুলার ডে টু লাইফে ডিসেন্ট পারফরমেন্স দেয়, সেই সাথে LPDDR4X টাইপের 8GB র্যাম থাকায় পারফরমেন্সটা আরেকটু বুস্ট করে। মাল্টিটাস্কিংটা আমরা টেস্ট করে দেখেছি, এখানে র্যামটা বেশি থাকায় র্যাম ম্যানেজমেন্ট বা মাল্টিটাস্কিং ভালো ছিল। ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু Android 15 এর সাপোর্ট থাকছে। তবে এখানে XOS 15.1টা নিয়ে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কেননা ইনফিনিক্স নোট 50Xটা যখন আমরা রিভিউ করেছিলাম সেখানে XOSটা ছিল সুপার স্মুথ, কিন্তু এখানে আমি সেই স্মুথনেসটা পাইনি। অ্যাপ ওপেনিং ক্লোজিং এ কিছুটা লেগি ফিল দেয়, সেই সাথে লং টাইমে ইউআইটা ভারী হয়ে যেতে পারে। তবে ইউআই এর ডিজাইন, কাস্টমাইজেশন, অ্যাপ আইকনগুলো যথেষ্ট ভালো লাগবে, আর কিছু এআই ফিচারও পেয়ে যাবেন। এছাড়া বেঞ্চমার্কটা বলে দেই, eMMC 5.1 টাইপের স্টোরেজ থেকে 20,681 স্কোর পেয়েছি। অন্যদিকে আন্তততে 2,75,382 স্কোর দিতে পেরেছে। তাছাড়া গিগবেঞ্চে সিঙ্গেল করে 447 আর মাল্টি করে পেয়েছি 1428। এখানে বেঞ্চমার্ক স্কোরটা কিন্তু আমার কাছে ঠিকঠাক লেগেছে, তবে গেমিংয়ে এই ফোনটা কিন্তু হতাশ করবে। ফোনটা দিয়ে ফ্রি ফায়ার খেলে দেখেছি, এখানে 60fps এর সাপোর্টটা রয়েছে, কিন্তু গেম প্লে করার সময় ভালোই লেগের দেখা পেয়েছি। FPS এর দিকে খেয়াল করলে দেখবেন এভারেজে 58 FPS ধরে রাখে, তবে রিয়েল লাইফে ফ্রেম ড্রপের বিষয়টা নোটিস করবেন ভালো মতোই।
ফুটবলের ক্ষেত্রে 60 FPS এর গেম প্লেতে FPS ড্রপ করে অ্যাভারেজ নেমে আসে 49 এর আশেপাশে, আর ল্যাগের পরিমাণটা এই গেমে বেশি ছিল। তাই আমার মতে এই ফোনটাতে 2D গেমগুলোই খেলা উচিত, পাবজি বা ফুটবলের মতো গেমগুলো অ্যাভয়েড করাই বেটার। গেমিংয়ের কথা শুনলে হিটিংয়ের বিষয়টা অটো মাথায় চলে আসে, আর এই বিষয়টাতে কিন্তু এই ফোনটা ভালোভাবেই পাস করে যায়। কেননা যখন আমরা গেমিং করছিলাম তখন কিন্তু ফোনটাকে খুব একটা হিট জেনারেট করতে দেখিনি, সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত উঠেছিল টেম্পারেচার। তাছাড়া স্টেবিলিটি টেস্টেও খুব বেশি হিট জেনারেট করেনি, যা কিনা প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি পারফরমেন্সও। 5150 mAh এর ব্যাটারিটা দিয়ে আমরা নর্মাল থেকে হেভি ইউজ করে দেখেছি, এবং এই সময়ে 90% চার্জ খরচ করে এসওটি পেয়েছি 7 ঘন্টা 26 মিনিটের মতো। তাই আমার হিসাবে এই ফোনটা দিয়ে 8 থেকে 9 ঘন্টায় এসওটি পেয়ে যাবেন। আর বাজেট ও স্পেক হিসাবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেশ ভালো লেগেছে। এদিকে আরেকটা ভালো দিক হচ্ছে 45 ওয়াটের চার্জার পাচ্ছেন বক্সের মধ্যেই, যার কারণে চার্জিংটাও কিন্তু খুব দ্রুত হবে। ফুল চার্জ হতে 1 ঘন্টার আশেপাশে সময় লাগতে পারে। এই দিক থেকে এই ফোনটাকে এগিয়ে রাখতেই হয়। নেটওয়ার্কের দিক থেকে ফোনটা কিন্তু 4G ফোন, তাই 5G সাপোর্টটা এখানে পাচ্ছেন না। তাছাড়া ওয়াইফাই 6, ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনে। এখানে ব্লুটুথ ভার্সনটা আরেকটু আপডেটেড হলে ভালো হতো। যাই হোক, NFC সাপোর্টটাও কিন্তু পাচ্ছেন এখানে। এখন যদি আমি এই ফোনটার ক্যামেরা নিয়ে কিছু বলি, এখানে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটা মেইন সেন্সর আছে, সেই সাথে সেলফির জন্য একটা 8 মেগাপিক্সেলের সেন্সরও পাচ্ছেন। তবে যেই জিনিসটা এই ক্যামেরাকে এগিয়ে রাখে সেটা হলো এখানে ভিডিওতে আপনারা 2K 30 FPS এর সাপোর্ট পাচ্ছেন, যেটা সচরাচর দেখা যায় না। ইভেন ফ্রন্ট ক্যামেরাতেও 2K 30 FPS এর সাপোর্ট দিয়ে দিছে, যা কিনা অবিশ্বাস্য। যাই হোক, মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, ওই আর কি, চালিয়ে নেওয়া যাবে। স্টিল ইমেজ নিয়ে বললে নর্মালি বাজেটের কথা চিন্তা করলে ছবিগুলোকে খারাপ লাগবে না, যথেষ্ট ভালোই ছিল। হ্যাঁ, ডিটেলস কিছুটা কম, তবে ন্যাচারাল টাইপের কালার টোনের সাথে ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার, এসব দিক দিয়ে ওভারঅল ভালোই ছবি পাচ্ছিলাম। পোর্ট্রেটগুলোকে ডিসেন্ট বলা যায়। 2x এর সাপোর্টটা এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট, যার কারণে পোর্ট্রেট ছবিগুলো দেখতে ভালো লাগবে। এজ ডিটেকশনে সামান্য ইস্যু থাকলেও ফোকাল লেন্থ, ব্লারনেস, বোকে এইসব দিক দিয়ে বিবেচনা করলে এই ফোনটার পোর্ট্রেটকে ভালোর কাতারেই রাখতে হবে। তবে নাইট মোডে কিন্তু নয়েজ ও গেইন রয়েছে, সেই সাথে ডিটেলস কিছুটা কম, তবে বাজেট হিসাবে ঠিকঠাক। সেলফির কথা বললে সেলফিতে নিট অ্যান্ড ক্লিন ইমেজই পেয়েছি। এক্সপোজার ব্যালেন্সটাও এখানে ভালো ছিল, 8 মেগাপিক্সেল হিসাবে ডিটেলসটাও ভালো লেগেছে। সো সব কিছু মিলে এই ফোনটার ক্যামেরা দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালোই ছিল। দিন শেষে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কথা যদি বলি, 16,000 টাকা প্রাইস পয়েন্টে আনঅফিসিয়ালি এটার থেকে বেটার অপশন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, তবে অফিসিয়ালি চিন্তা করলে এটা কিন্তু খারাপ না। শুধু এর ডিসপ্লেটার রেজুলেশন আর পারফরমেন্সটা যদি আর একটু বেটার হতো তাহলেই খেলা জমে যেত, কারণ বাদবাকি সব কিছু কিন্তু ভালোই পারফরমেন্স করেছে। তাই আপনি যদি অফিসিয়াল ফোন কিনতেই চান তাহলে এই ফোনটা কিন্তু চয়েস লিস্টে রাখতেই পারেন।